আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। 8 তারিখে শুরু হওয়া বিএসএফ বিজিবির 4 দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বিকালে। কি আলোচনা ও সিদ্ধান্ত হলো এই বৈঠকে? আমি সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করেছি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে উন্মুক্ত সংবাদ সূত্রে 57তম বিএসএফ বিজিবি বৈঠকের পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন বা যৌথ বিবৃতির পূর্ণ পাঠ এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে বৈঠক শেষে যৌথ নথি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভাষ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে বৈঠক শেষে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যায়, আমি সেই চেষ্টা করছি। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুশিন ইস্যুতে অচল অবস্থা বহাল। বাংলাদেশের অবস্থান কি ছিল? সীমান্তে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো বা পুশব্যাক করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং কারো নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান কি ছিল? তারা অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজের দেশের আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী, দ্বিপাক্ষিক মানে বাংলাদেশের সাথে মিলে প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করতে দীর্ঘ সময় নিচ্ছে বলেও ভারতীয় পক্ষ অভিযোগ করছে, এমনকি বেশ কিছু কোনো উত্তরই পাঠাচ্ছে না। এইটা বিশ্লেষণ করলে কি পাই আমরা? এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। এটি সম্ভবত এই বৈঠকের সবচেয়ে বড় বাস্তবতা। ভবিষ্যতেও সীমান্তে পুশব্যাক নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, সীমান্ত হত্যা প্রশ্নে বাংলাদেশ চাপ বজায় রেখেছে। বাংলাদেশ এই বৈঠকে সীমান্ত হত্যা, আহত করা, নির্যাতন, নিরস্ত্র বাংলাদেশিদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগ এগুলো বন্ধ করার দাবি জোরালোভাবে তুলেছে। আর ভারত কি বলেছে? ভারত বলেছে তারা তাদের সীমানায় তাদের দেশের আইন অনুযায়ী বিচার করবে এবং সেইভাবে যে শাস্তি পাওনা, যেভাবে এই কেসগুলো দেখা দরকার সে সেইভাবেই করছে। এর বিশ্লেষণ করলে আমরা কি পাই? যদিও যৌথভাবে জিরো বর্ডার কিলিং ঘোষণা আসেনি, বাংলাদেশ বিষয়টিকে আবারও শীর্ষ আলোচ্য সূচিতে তুলতে সক্ষম হয়েছে। এটি ঢাকার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 জুন ঢাকা সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্ডার কিলিংয়ের যে নতুন সংজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ ভারত তার নিজস্ব সীমানায় অবৈধ প্রবেশ, চোরাচালান ইত্যাদি নিয়ে তাদের দেশের অর্থাৎ ভারতের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, এই সংজ্ঞা যেটা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, সেই সংজ্ঞা কিন্তু বিজেপি নিজেই মানল না, সেটা এই বৈঠকে দেখা গেল। তৃতীয়ত, ভারতের অগ্রাধিকার ছিল নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে। ভারতীয় পক্ষ জোর দিয়েছে সীমান্ত বেড়া ভাঙা, তার কেটে নেওয়া, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া, সীমান্ত অবকাঠামো নির্মাণে বাধা সৃষ্টি করা, এই বিষয়গুলোর ওপর ভারত জোর দিয়েছিল। বাংলাদেশ তারা এই বিষয়ের আলোচনায় তারা ভারতের কথার তারা প্রতিবাদ করেছে। আমরা বিশ্লেষণ করলে কি পাই? ভারতের কাছে বর্তমানে মূল রাজনৈতিক বার্তা হলো সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অবৈধ অভিবাসন প্রশ্নটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে দিল্লি সেই অবস্থান থেকে সহজে সরে আসবে না। কয়েকদিন আগে গ্রামবাসীরা, বাংলাদেশিরা ও বিজিবি একত্রে প্রায় 80 কিলোমিটার সীমান্ত বেড়ার তার কেটেছিল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে
ভারত এই ঘটনার উল্লেখ করে বিজিবিকে সতর্ক করে দিয়েছে, এই বলে যে এমন ঘটনা ভবিষ্যতে ঘটানোর চেষ্টা হলে বিএসএফ চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাতে যদি মৃত্যুর হয়, বর্ডার কিলিং হয়, তাতেও বিএসএফ পিছিয়ে আসবে না এবং সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএসএফ এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চতুর্থত, কেন এই বৈঠক আগের বৈঠকগুলোর তুলনায় তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় সীমান্ত বৈঠক। দ্বিতীয়ত, পুশ-ইন বা পুশব্যাক ইস্যু গত এক বছরে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বিরোধে পরিণত হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে খুবই খারাপ একটা জায়গায় পৌঁছেছে এই পুশব্যাক ইস্যুতে, অন্যান্য ইস্যু যদিও আছে। তৃতীয়ত, সীমান্তে একাধিক মুখোমুখি অবস্থান, যেটাকে স্ট্যান্ড অফ বলা হয়, সেটা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। এটার বিশ্লেষণ করলে আমরা কি পাই? দুই দেশই বুঝেছে যে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এবং এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে কথাটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে পরিস্থিতিতে সীমান্ত সরগরম হচ্ছে, তাতে আগামী দিনে কিন্তু দুদেশের সম্পর্ক, এমনকি সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ থেকে বড় কিছুও ঘটতে পারে। এবং এটা পারে বলেই মতভেদ থাকা সত্ত্বেও এই বৈঠকে ঠিক হয়েছে যে স্থানীয়ভাবে যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে স্থানীয় পর্যায়ে। তাহলে এইবার আসি শেষ যে কথা সেইখানে। বাংলাদেশ কি কিছু অর্জন করেছে এই মিটিং থেকে, এই বৈঠক থেকে? আর ভারত বা কী পেল? আদৌ কিছু পেয়েছে কি? দেখুন, বাংলাদেশের অর্জন কথাটা প্রথমে আসি। সেটা হচ্ছে পুশব্যাক প্রশ্নটি অন্তত আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে পুশব্যাক নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, ভারতকে বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে। বাধ্য করবে, কারণ এখানে তো আলোচনার জন্যই আসছে, এখানে তো লড়াই করতে আসছে না। সীমান্ত হত্যা, তৃতীয়ত সীমান্ত হত্যা এবং মানবাধিকার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে। তবে সীমাবদ্ধতা কোথায়? ভারত তার অবস্থান এক চুল পরিবর্তন করেনি। পুশব্যাক বন্ধের কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি ভারত বিন্দু মাত্র দেয়নি। অর্থাৎ যেভাবে পুশব্যাক চলছে আগামী দিনে সেইভাবেই চলবে। এইবার আসি সামনের কয়েক মাসে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে এইবার দেখা যাক। তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, স্ট্যাটাস কো, অর্থাৎ বৈঠক চলবে, সীমান্তে মাঝে মধ্যে পুশ-ইন বিতর্ক, ছোটোখাটো স্ট্যান্ড অফ, এগুলো চলতেই থাকবে, অর্থাৎ যেমন চলছে এখন তেমন চলবে। দ্বিতীয়ত, যাচাই ভিত্তিক প্রত্যাবাসন ব্যবস্থা, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ন্যাশনাল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বিচার করে তাদের ফেরত নেওয়ার ব্যাপারটা দেখা হবে। সেই নাগরিকত্ব যাচাইয়ের দ্রুততর পদ্ধতি নিয়ে দুদেশ আগামী দিনেও কাজ করতে পারে। আর তৃতীয়ত, নতুন উত্তেজনা কি? যদি আবার বড় আকারে পুশ-ইন বা পুশব্যাক বা সীমান্তে হতাহতের ঘটনা ঘটে, তাহলে রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্তের উত্তেজনা দুটোই দ্রুত বাড়তে পারে। তাহলে এই বৈঠকের এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তার সারসংক্ষেপ করলে কি বলতে পারি? এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যেতে রাজি, কিন্তু পুশব্যাক প্রশ্নে এখনো মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। অর্থাৎ বৈঠকটি সম্পর্ক ভাঙনের দিকে যায়নি, আবার কোনো বড় সমঝোতাও তৈরি করতে পারেনি। কাঁটাতারের বেড়া,
সেখানেও ভারত তার অবস্থান থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেনি। আগামী দিনেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলবে এবং ভারত কোনো রকম এখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি আপাতত ম্যানেজড টেনশন, মানে যে টেনশনকে মোটামুটি ম্যানেজ করা যায় এমন একটা পর্যায়ে রয়েছে। যদি আগামী কয়েক ঘন্টা বা আগামীকাল পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশনস জেআরডি সেটা যদি প্রকাশিত হয়, তাহলে তার ভাষা, ব্যবহৃত শব্দ, মানে এগ্রিড হয়েছে কিনা, কোনো পয়েন্ট কতটা এগ্রিড হলো, কিংবা এগ্রিড না হয়ে নোটেড হলো, কিংবা রেইটারেটেড হলো, মানে পুনরায় এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হলো, আবার এক্সপ্রেসড কনসার্ন, যে এই ব্যাপারে দুদেশ কারা কি কনসার্ন বা তাদের চিন্তা ব্যক্ত করলো, এই সব বিশ্লেষণ করে আরও গভীর কূটনৈতিক পাঠ আমি করতে পারবো এবং সেটা সম্ভব হলে আপনাদের সামনে তখন নিয়ে আসব। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময় এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যেই আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো, প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24শে আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, 2 বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন
অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন, এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচলাবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিংকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটা পাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে, আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই। কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যে বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা,
সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই দুটি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী